বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত 5। নোয়াখালীর বিচ্ছিন্নদ্বীপ উপজেলার হাতিয়ার জাগলারচর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে 5 জন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের আরও অনেকেই আহত হয়েছে। আজ শামসুদ্দিন ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর জানাবো, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। আজ বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়েছিল। এদিকে ভারতীয় হাই কমিশনারকে তলব করেছে বার্তা দিল বাংলাদেশ। ভারতের দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনসুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রাঙ্গণ এলাকায় সংঘটিত সহিংস বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রণয় ভার্মাকে তলব করে। এবারে জানাবো, দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করব বললেন রুমিন ফারহানা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামা ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে F-16 যুদ্ধবিমান বহর আধুনিকায়নে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহরের জন্য $686 মিলিয়ন মূল্যের একটি সামরিক আপগ্রেড প্যাকেজের অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা সুরক্ষা সহযোগিতা সংস্থা DSC এর সংক্রান্ত ফরেন মিলিটারি সেলস এর প্রস্তাব অনুমোদন করে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে খবর ডনের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হাতিয়ায় চর দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত 5। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলারচরকে দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে 5 জন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ উভয় পক্ষের আরও অনেকেই আহত হয়েছে। আজ শামসুদ্দিন ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন শামসুদ্দিন ওরফে কোপা শামসু গ্রুপের শামসুদ্দিন, তার ছেলে মোবারক হোসাইন এবং আলাউদ্দিন গ্রুপের আলাউদ্দিন সহ 5 জন। এর মধ্যে আলাউদ্দিনের মরদেহ 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, জাগলাচরে বর্তমানে কয়েকশো ভূমিহীন পরিবার বসবাস করে। চরের অর্ধেক জমি খাস এবং অর্ধেক ব্যক্তি মালিকানাধীন, কিন্তু দীর্ঘদিন ধরে শামসুদ্দিন চরের জমি দখল করে প্রতি একরে 22,000 থেকে 25,000 টাকা করে ভূমিহীনদের কাছে বিক্রি করে আসছিল। তবে গত কিছুদিন ধরে বিক্রির টাকা মুশফিক ও ফরিদ কমান্ডারকে দিচ্ছিল না সে। এরই জেরে মুশফিক ও ফরিদের হয়ে মঙ্গলবার সকালে আলাউদ্দিন, শীর্ষ ডাকাত কাওয়া কামাল ও নিজাম মেম্বারের নেতৃত্বে 20 থেকে 25 জন অস্ত্রধারী চর দখলে যায়। এক পর্যায়ে চরে থাকা শামসুদ্দিনের লোকজনের সঙ্গে তাদের গোলাগুলি
গোলাগুলি শুরু হয়। এতে আলাউদ্দিন সহ উভয় পক্ষের কয়েকজন গুলিবিদ্ধ হয়, যার মধ্যে ৫ জন নিহত। বিকেলে আলাউদ্দিনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, এই পর্যন্ত এই ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আমরা মরদেহগুলো উদ্ধার করেছি। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ ও পুলিশের লাঠিচার্জ হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করেছে। বাংলাদেশের মধ্য ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা এবং তার মরদেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় প্রতিবাদ এই সমাবেশ ডাকা হয়েছিল। বিবিসি বাংলার সংবাদদাতা অমিতাভ ভট্টশালী ঘটনাস্থল থেকে জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১টায় এই সমাবেশ শুরু হয়। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল। বিবিসির সংবাদদাতা জানিয়েছে, ডেপুটি হাইকমিশনের প্রায় ২০০ মিটার দূর পর্যন্ত মোট ৩টি ব্যারিকেড দিয়েছিল পুলিশ। সমাবেশ শুরুর কিছুক্ষণ পরই পুলিশের সাথে বিক্ষোভকারীরা ধাক্কাধাক্কি শুরু করে এক পর্যায়ে প্রথমে ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। এরপর দ্বিতীয় ব্যারিকেড পর্যন্ত তারা পৌঁছে যাওয়ার পর পুলিশের লাঠিচার্জ করে দূতাবাসের অন্তত ১০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশের সদস্যরা। এ ঘটনার পরই কলকাতায় একরকম আতঙ্ক বিরাজ করছে। সেখান থেকে অনেকেই যার যার স্ব দূরত্বে পালিয়ে যায়, কারণ অনেকেই এই বিক্ষোভ কর্মসূচিতে আসার পর তারা পুলিশের লাঠিপেটা খেয়ে তারপর সেখান থেকে পালিয়ে গেছে এবং এদের ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সরকার এদেরকে ছাড় দিবে না। যারা কলকাতায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় অন্য দেশের কোনো ঘটনাকে কেন্দ্র করে, তারা কোনোভাবেই ছাড় পাবে না। এর আগে বাংলাদেশে যখন চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছিল, তখনও ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের হাইকমিশন ঘেরাও সহ নানা রকম অঘটন ঘটানোর চেষ্টা করছিল, কিন্তু অবশেষে এই হিন্দুত্ববাদীদের চরম শিক্ষা দিয়েছে ভারতের সরকার। ভারতীয় হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল বাংলাদেশ। ভারতের দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনসুলার এলাকাকে লক্ষ্য করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন প্রাঙ্গণ এলাকায় সংগঠিত সহিংস বিক্ষোভের বিষয়ে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রণয় ভার্মাকে তলব করে। এছাড়াও শনিবার নয়াদিল্লিতে কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশন ও কমিশনারের বাসভবনের বাইরে ঘটে যা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোমবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীদের ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে উদ্বেগ জানানো হয়েছে বলে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কূটনৈতিক স্থাপনায় এরকম পরিকল্পিত সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সরকার। এতে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। পরিকল্পিতভাবে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে এবং এই সব কর্মকাণ্ড করার মাধ্যমে তারা ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে তারা নস্যাৎ করতে চায়। সেজন্য তারা এমন ঘটনা ঘটিয়েছে বলে বলা হয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে যে বা যারা করবে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণ করবে সরকার ইত্যাদি নানা রকম কথা বলেছে এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে এই ব্যাপারটি যেন আর কোনোভাবেই মিস্টেক না হয়। দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করব বলেন রুমিন ফারহানা। অবশেষে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনটিতে শরিক দল জমিয়তে উলামা ইসলামের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জমিয়তে উলামা ইসলামের প্রার্থী ও কেন্দ্রীয় জমিয়তে উলামা ইসলামের সহ সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। তবে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার
ব্যারিস্টার রুমিন ফারহানা মনোনয়ন না পেলেও স্বতন্ত্র পদে লড়াই করবেন বলে জানিয়েছেন তিনি। আগামীকাল বুধবার দুপুর 12টায় রুমিন ফারহানার কর্মী সমর্থকরা তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ব্যাপক আলোচনায় ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন। গত 3 নভেম্বর 237 আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি। এরপর থেকেই ওই আসন নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। অনেকেই বলছিল রুমিন ফারহানাকে আর বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হবে না, কিন্তু অবশেষে রুমিন ফারহানাকে এসব বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন, দল আমার মনোনয়নপত্রটি আপাতত অন হোল্ডে রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার এই ব্যাপারটি দেখতে পাওয়া গেল যে তাকে মনোনয়ন দেওয়া হয়নি, অর্থাৎ তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু দল থেকে অন্য আরেকজনকে জোট সঙ্গীকে মনোনয়ন দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এই মনোনয়নের বিষয়টি নিয়ে আরও নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। তবে দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায়। কিন্তু রুমিন ফারহানা যে মনোনয়ন পাবেন না সে বিষয়টি স্পষ্ট করে বলে দিয়েছে বিএনপি ইতিমধ্যেই। ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র মনোনয়ন সংগ্রহের চেষ্টা করছেন।